পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। বাইডেনের মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহু, বলছেন সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা। এদিকে ফিলিস্তিনিদের ধ্বংস করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য, বলছে সাবেক ন্যাটো কর্নেল। আরো জানিয়ে দিব দ্বিতীয় শীতল যুদ্ধ, পশ্চিমা আধিপত্যের পতন ও এশিয়ার শক্তিগুলোর উত্থান। এরপর জানিয়ে দিব রুশ সেনাপ্রধান ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির। এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকাকে আবারও হুঁশিয়ারি দিল রাশিয়া। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বাইডেনের মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহু, সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর বর্বরতার গাজায় নিহতের সংখ্যা 37,626 জনে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু, আহত হয়েছে আরও 86,098 জন। যুদ্ধের শুরু থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল, ফলে সেখানে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এরই মধ্যে গাজার 75% আবাদি জমি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে, খাদ্যের অভাবে মারা যাচ্ছে বহু শিশু। গণমাধ্যমের খবরে জানা গেছে এই যুদ্ধে এরই মধ্যে শুধু শিশু নিহত হয়েছে প্রায় 16,000, আরও নিখোঁজ রয়েছে 21,000-এর বেশি শিশু। তবে যুদ্ধ বন্ধ করছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সেই সঙ্গে গাজার শাসক গোষ্ঠী হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলের জিম্মিদেরও ফেরত আনতে যথেষ্ট উদ্যোগী নন নেতানিয়াহু। যুদ্ধবিরতি নিয়ে অনীহা জানিয়েছেন তিনি। এমন অবস্থায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক এজেন্ট গোরেন বেন ইজ্জাক নেতানিয়াহুর ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক এবং নেতানিয়াহু তার মুখে থুতু ছিটিয়েছেন। তিনি নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক ধ্বংস করেছেন। বেন ইজ্জাক ইসরায়েলের মেডিসিন শহরের বাসিন্দা। 53 বছর বয়সী বেন ইজ্জাক 1990 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিনের হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংস্থায় যোগ দিয়েছিলেন। তিনি গণমাধ্যমকে বলেছেন ইসরায়েলের জন্য নেতানিয়াহু সত্যিই সবচেয়ে বড় হুমকি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিশু বেতের সাবেক এজেন্ট ছিলেন বেন ইজ্জাক। দখলকৃত পশ্চিম তীরে হামলা ঠেকাতে ইজ্জাক হামাসের সহ-প্রতিষ্ঠাতা শেখ হাসান ইউসেফের ছেলে মোসাব হাসান ইউসেফকে গুপ্তচর বৃত্তির কাজে লাগিয়েছিলেন। সেই বেন ইজ্জাক এখন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছেন। তেল আবিবের একটি ওভারপাসে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভে বক্তব্য দিতে দেখা গেছে ইজ্জাককে। ইজ্জাক বলেন, বিশ্বাস করুন, দ্বিতীয় ইস্তেফাদার সময় আমি কয়েকজন বড় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিলাম। তিনি আরো বলেন, আমি জানি একজন সন্ত্রাসী কেমন হয়। আমার মনে হয় নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। 2000 থেকে 2005 সালের ফিলিস্তিনের আন্দোলনকে দ্বিতীয় ইন্তিফাদা বলেছেন ইজ্জাক। গাজা নিয়ে হিসাব নিকাশ বদলানোর এখনই সময় বলে মনে করেন ইজ্জাক। গাজার ক্ষমতায় মাহমুদ আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষকে আনতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের আহ্বান জানান তিনি। বেন ইজ্জাক আরো বলেছেন, আমি নেতানিয়াহুকে বলতে চাই, পদত্যাগ করুন। ইসরায়েলিবাসীর জন্য এটা আপনার সবচেয়ে বড় সহযোগিতা হবে। হামাসের গত 7 অক্টোবর হামলা রুখে দেওয়া সম্ভব ছিল মনে করেন বেন ইজ্জাক। ইউসেফ হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল বলেও জানান ইজ্জাক। তবে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা ওই সতর্কতাকে গুরুত্ব দেয়নি। এ ঘটনার কথা উল্লেখ করে বেন ইজ্জাক বলেন, আমরা মনে করি আমাদের শত্রুরা বোকা, কিন্তু দিন শেষে হামাস খুবই বুদ্ধিমান ছিল। রাজনৈতিক সমাধান চায় না তেল আবিব, ফিলিস্তিনিদের ধ্বংস করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য, বলছে সাবেক ন্যাটো কর্নেল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা বিদ্রোহ দমনের সকল নিয়মকানুন লঙ্ঘন করেছে এবং একে কেবলমাত্র ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা বলেই ব্যাখ্যা করা যায়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সাবেক বিশ্লেষক ও সুইজারল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তা কর্নেল জ্যাক বাউট এমন মন্তব্য করেছেন। রাশিয়ার নিউজ চ্যানেল আউটেকে দেয়া এক সাক্ষাৎকারে বাউট বলেন, ইসরায়েল রাজনৈতিক দিক দিয়ে হামাস সমস্যার সমাধান করার চেষ্টা করছেন না, যেটা সাধারণত বিদ্রোহ দমনের ক্ষেত্রে করা হয়।
নয়। তিনি বলেন, বরং তেল আবিব নৃশংস উপায় অবস্থান অবলম্বন করছে, যার একমাত্র লক্ষ্য গোটা ফিলিস্তিনিকে জাতিকে ধ্বংস করা। ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেদিন গাজা থেকে পণবন্দীদের উদ্ধার করার পর আবার গাজায় আগ্রাসন শুরু করার ইচ্ছা ব্যক্ত করেছেন, সেদিনই কর্নেল বাউডের এই সাক্ষাৎকার প্রচারিত হলো। নেতানিয়াহু গত 7 অক্টোবর পর থেকে গাজা আগ্রাসনের প্রধান লক্ষ্য হিসেবে বহুবার হামাসের বিরুদ্ধে সার্বিক বিজয়ের দাবি করেছেন, কিন্তু যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হিসেবে তিনি গাজা উপত্যকার উপর পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও তুলে ধরেছেন। কর্নেল বাউড এ সম্পর্কে বলেছেন, ইসরায়েল রাজনৈতিক উপায়ে হামাস সমস্যার সমাধান করতে এ কারণে চায় না যে তেল আবিব মূর্খ বা যুদ্ধের নিয়ম জানেন না, বরং ইসরায়েল জাতি হিসেবে ফিলিস্তিনিদের নির্মূল করতে চায়। ন্যাটোর এ সাবেক কর্নেল সরাসরি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে শুধুমাত্র ইহুদিরা বসবাস করবে। ইসরায়েল শুরু থেকেই এই নীতি অবলম্বন করে এসেছে। এই নীতি বাস্তবায়ন করার কাজে যে কোনো পাশবিকতা চালাতে তারা পিছুপা হবে না। তাদের চূড়ান্ত লক্ষ্য ফিলিস্তিন নামক ভূখণ্ডকে ফিলিস্তিনি জনগণ মুক্ত করা। ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু কখনোই গাজাকে নির্জন উপত্যকায় পরিণত করার কথা বলেননি। তবে তার মন্ত্রিসভার একাধিক সদস্য, বিশেষ করে অর্থমন্ত্রী স্টট রিস ও অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বেন গাভির গাজা থেকে সব ফিলিস্তিনিকে বিতাড়িত করার দাবি তুলেছেন। এমনকি তারা পরমাণু বোমা মেরে গাজাকে শেষ করে দেওয়ার কথাও বলেছেন। গত বছর ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয়ের ফাঁস হয়ে যাওয়া এক দলিলে দেখা গেছে, সেখানে গাজার 23 লাখ ফিলিস্তিনিকে মিশরে কিংবা কোনো পশ্চিমা দেশে শরণার্থী হিসেবে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় শীতল যুদ্ধ, পশ্চিমা আধিপত্যের পতন ও এশিয়ার শক্তিগুলোর উত্থান। আন্তর্জাতিক সম্পর্কের বিখ্যাত তাত্ত্বিক বেরি বোসান নয়া শীতল যুদ্ধ একটি সার্বিক ধারণা শীর্ষক তার সর্বশেষ প্রবন্ধে বলেছেন, আমরা বর্তমানে দ্বিতীয় শীতল যুদ্ধে অবস্থান করছি। পাস্টুডের মতে বোজান মনে করেন, দ্বিতীয় শীতল যুদ্ধের নানা দিক এরই মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে, যাতে আগের শীতল যুদ্ধের সঙ্গে অনেক পার্থক্য রয়েছে। 2020 সালকে দ্বিতীয় শীতল যুদ্ধের সূচনাকাল বলে ধরা যেতে পারে, যখন চীন হংকং এর দুটি শাসন ব্যবস্থাকে উৎখাত করে পাশ্চাত্যকে চমকে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে পাশ্চাত্যের জন্য একটি হুমকি হিসেবে তুলে ধরার জন্য দীর্ঘদিন ধরে যে চেষ্টা চালিয়ে আসছিল, ওই ঘটনার পর তার পালে হাওয়া লাগে। এরপর 2022 সালে রাশিয়া ইউক্রেনের একাংশকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে নয়া শীতল যুদ্ধের বিষয়টি আরো স্পষ্ট হতে শুরু করে। প্রথম শীতল যুদ্ধের সময় মানুষ প্রতিদিন যেমন পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করত, দ্বিতীয় শীতল যুদ্ধে এসে সেই আশঙ্কাটা একেবারে নেই বললেই চলে। কিন্তু তারপরও শব্দের চেয়ে দ্রুতগতির সমরাস্ত্র এবং আগত ক্ষেপণাস্ত্র ঠেকানোর কৌশলের মতো নতুন নতুন প্রযুক্তির একটা প্রভাব সবসময় থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা একদিকে আরো পরিশুদ্ধভাবে যুদ্ধের কমান্ড ও কন্ট্রোল পরিচালনা করতে পারবে ঠিকই, কিন্তু সাইবার হামলার মোকাবেলার নিজের অনেক নাজুক অবস্থানে থাকবে। অবশ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ে একটা চাপা উত্তেজনা সবসময় বহাল থাকবে। দ্বিতীয় শীতল যুদ্ধের সময় যে কোনো বৈশ্বিক আধিপত্যই অবৈধ বলে বিবেচিত হবে। পশ্চিমা শক্তিগুলোকে একথা মেনে নিতে হবে যে তারা তার ভবিষ্যতের মালিক নয় এবং তারা ইচ্ছে করলে যে কোনো জায়গায় হস্তক্ষেপ করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। পাশ্চাত্যের বাইরে দেশগুলোতে যেভাবে সম্পদ, ক্ষমতা এবং রাজনৈতিক সাংস্কৃতিক প্রভাব ছড়িয়ে পড়েছে, তার ফলে বহুমেরু কেন্দ্রিক বিশ্বাস ব্যবস্থাও স্পষ্ট হতে শুরু করেছে। এই শক্তিগুলো বিশেষ করে চীন, ফ্রান্স, ভারত, ইরান ও রাশিয়া বহুকাল ধরে বহুমেরু কেন্দ্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আছে। ধারণা করা যায় শীতল যুদ্ধের এ পর্যায়ে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, আর এ পর্যায়ে কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানে নিজেকে বসাতে চাইবে না। বিভিন্ন পক্ষের ভিতরেও পরস্পরের মধ্যে শক্তির ভারসাম্য রক্ষা পাবে। চীন, ভারত ও ইরানের মতো দেশগুলো দ্বিতীয় শীতল যুদ্ধে প্রথম শীতল যুদ্ধের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবে। এখানে রাশিয়া ও আমেরিকার শক্তি কম থাকবে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে কাছে টেনে ইউরোপ এরই মধ্যে অনেক বড় আকার ধারণ করেছে, যদিও সামরিক শক্তির দিক দিয়ে ইউরোপের তেমন কোনো পরিবর্তন হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিমধ্যে কমে গেছে এবং 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি আবারও বিজয়ী হলেও এই প্রভাব আরও কমে যাবে। রুশ সেনাপ্রধান ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির। ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছে, শোইগু এবং গ্যারিসমর দুজনেই দুটি যুদ্ধাপরাধের জন্য দায়ী। বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে
হামলা পরিচালনা করে তারা বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয় 2022 সালে 10 অক্টোবর থেকে অন্তত 2023 সালের 9 মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোতে রুশ সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জন্য এই দুজনকে দায়ী করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছেন বিচারকেরা। সের্গেই শুইঙ্গো ও ভ্যালেরি জেরাসিমো সহ এ নিয়ে রাশিয়ার মোট 8 জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি। ইউক্রেনীয় শিশুদের রাশিয়া নিয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক এই আদালত। এদিকে আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দে ইয়ারমাক বলেছেন, শোইগো এবং গেরাসিমভকে ব্যক্তিগতভাবে দায়ী করার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আইসিসির এই আদেশের বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশটি হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যও নয়। মস্কো বারবার বলেছে যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ছিল তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু হলেও বেসামরিক ইউক্রেনীয় এবং বেসামরিক অবকাঠামোকে তারা কখনোই লক্ষ্যবস্তু করেনি। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 851 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু মানুষ হতাহত হলেও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমেরিকাকে আবারও হুঁশিয়ারি দিল রাশিয়া। অধিকৃত ইউক্রেনের ভূখণ্ড ক্রিমিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে অনেক মানুষ হতাহত হওয়ার পর আমেরিকাকে সরাসরি দায়ী করেছে রাশিয়া। ইউক্রেনের জন্য এমন সামরিক মদতের কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ইউক্রেনের উপর হামলা শুরু থেকে রাশিয়া বারবার রেড লাইন স্থির করে দিয়েছে। ফলে ইউক্রেনকে মদতের বিষয়ে পশ্চিমা বিশ্ব প্রাথমিক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কিছুটা দেরিতে হলেও একের পর এক অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। কোনোবারই রাশিয়া তার হুমকি কার্যকর করেনি। এমনকি কিছু ক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার ছাড়পত্রও সেই পরিস্থিতি সৃষ্টি করেনি। এবার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে সেভাস্টোপলের উপর ইউক্রেনের হামলার পর চরম ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন। মস্কোয় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এমন পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। মস্কো অনুযায়ী রবিবার মার্কিন এটিএসিএমএস মিসাইল ব্যবহার করে ক্রিমিয়ার হামলার জের ধরে কমপক্ষে 4 জন নিহত ও 151 জন আহত হয়েছে। তবে সেই হামলাকে ঘিরে অনেক অস্পষ্টতা রয়েছে। রাশিয়া সেই হামলা প্রতিহত করতে গেলে সৈকতের উপরে মিসাইল ভেঙে পড়বে বলে কিছু সূত্র দাবি করে। উল্লেখ্য, কাছেই রাশিয়ার একাধিক সামরিক স্থাপনা রয়েছে। খোদ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র অনুযায়ী রাশিয়া ইউক্রেন থেকে 5টি এটিএসিএমএস মিসাইলের মধ্যে 4টি ধ্বংস করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনকে মদতের জন্য আমেরিকা ও ইউরোপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রাশিয়ার শিশুদের মৃত্যুর জন্য দায়ী করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত লিন টেরসিকে তলব করে রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালানোর অভিযোগ করেছেন। মস্কোর অভিযোগ, শুধু মিসাইল সরবরাহ নয়, লক্ষ্যবস্তু স্থির করার ক্ষেত্রেও ইউক্রেনকে সরাসরি মদত দিচ্ছে আমেরিকা। রাশিয়া সেই পদক্ষেপের উচিত জবাব দেবে বলে জানিয়েছেন। ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন প্রশাসন যে কোনো নিরীহ মানুষের প্রাণহানি সম্পর্কে দুঃখ প্রকাশ করেন। সার্বভৌমত্ব রক্ষার খাতিরেই ইউক্রেনকে অস্ত্র দেওয়া হচ্ছে বলে তিনি স্পষ্ট করে দেন। তিনি মনে করিয়ে দেন, ক্রিমিয়াও ইউক্রেনের স্বীকৃতি ভূখণ্ড। পেন্টাগনের মুখপাত্র মেজর চার্লিং ডিংসও বলেছেন, লক্ষ্যবস্তু সম্পর্কে ইউক্রেন নিজস্ব সিদ্ধান্ত নেয় এবং স্বাধীনভাবে নিজস্ব সামরিক অভিযান পরিচালনা করেন। ইউক্রেন তথা পশ্চিমা বিশ্বের উপর চাপ বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগেই ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকি আমেরিকা ও সহযোগী দেশগুলোর ভূখণ্ডের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছেন তিনি। ইউক্রেনের জন্য পশ্চিমা বিশ্বের সামরিক সহায়তার জবাবে উত্তর কোরিয়াকেও অস্ত্র সরবরাহের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন পুতিন।